এনএসআই থেকে আমরা কোনো সাপোর্ট পাই নাই। সুবেদার তুরাবালি তিনি ছিলেন একটা মাস্টার মাইন্ড ওই এলাকার। তিনি বাইরে টেলিফোন করেছেন, দেশের বাইরে, পাশের একটি দেশে 11 বার টেলিফোন করেছেন, 2 বার তিনি সিঙ্গাপুরে টেলিফোন করেছেন। ব্যারিস্টার ফজলেনুর তাপসের এখানে ভূমিকা ছিল, সরাসরি ভূমিকা ছিল। সারা খাতুন ওখানে গিয়েছেন, কি কারণে গিয়েছেন আমরা জানি না। সোহেল তাজ, ওনার কোনো ভূমিকা দেখি নাই। যারা খুনি তাদেরকে বাইরে পাঠানোর ব্যাপারে সুবিধা করে দিয়েছিলেন। যারা বিডিআর সম্পর্কিত এরকম মিলিটারি অফিসারকে দায়িত্ব দেওয়া হলো না। জেনারেল আজিজ, যিনি আমাদের সেনাবাহিনীর মানে যা কিছু গৌরব ছিল, ধুলায় লুণ্ঠিত করে। ঘটনার সময় ব্রিগেডিয়ার জেনারেল আলম সিগন্যালসের তিনি সেইখানে পোস্টিং ছিলেন, তিনি মনিটর করতেছিলেন টেলিফোন কনভারসেশনগুলো। তিনি ডিজিএফআই তখন ওই প্রধানমন্ত্রীর বাসা থেকে এসে যখন বললো যে স্যার বলে তোমরা বেশি কথা বলো, এত কিছু হচ্ছে না, সে বলে স্যার আমি এখানে দেখতেছি, মনিটর করতেছি। বলে না ঠিক আছে, এটা মনিটর করো। তারপরে পরবর্তীতে সে কোর্ট অফ ইনকোয়ারির একটা সদস্য হতে চেয়েছিল ব্রিগেডিয়ার আলম, কিন্তু ব্রিগেডিয়ার আলমকে তো সদস্য হতে দেয়ই নাই। তাকে একদিনের নোটিশে পোস্টিং করে যশোর পাঠিয়ে দেওয়া হয়। এনএসআই থেকে আমরা কোনো সাপোর্ট পাই নাই। সুবেদার তুরাবালি, আচ্ছা, সুবেদার তুরাবালি তিনি ছিলেন একটা মাস্টার মাইন্ড ওই এলাকার, উনি অবসরপ্রাপ্ত। সুবেদার তুরাবালি ওখানকার একজন আওয়ামী লীগ নেতা ছিলেন, তিনি তিনি অর্গানাইজার একটা কারিগর ছিলেন। তবে এখানে উল্লেখযোগ্য বিষয়টা আমি করতে চাই, সেটা হচ্ছে যে 11টার মধ্যে তিনি বাইরে টেলিফোন করেছেন, দেশের বাইরে, পাশের একটি দেশে 11 বার টেলিফোন করেছেন, 2 বার তিনি সিঙ্গাপুরে টেলিফোন করেছেন। 1টার পরে 1টা থেকে 1:20-এর মধ্যে তিনি পাশের দেশে টেলিফোন করেছেন এবং সিঙ্গাপুরে টেলিফোন করেছেন। পাশের দেশে আমাদের একটাই আছে, নাম বলেন, আর মিয়ানমার না, ভারত। আচ্ছা, তারপরে ব্যারিস্টার ফজলেনুর তাপসের এখানে ভূমিকা ছিল, সরাসরি ভূমিকা ছিল। সারা খাতুন ওখানে গিয়েছেন, কি কারণে গিয়েছেন আমরা জানি না। উনি ওইখানে গিয়ে অস্ত্র সারেন্ডারের একটা নাটক করেছেন, কিন্তু ওইখানে যে ফ্যামিলি বসা ছিল, আটকা ছিল, তাদের কোনো খোঁজখবর নেন নাই। তিনি শুধু বিডিআর সৈনিকদের বলে যে তোমাদের অস্ত্র তোমরা জমা দিয়ে দাও, আমি চলে যাচ্ছি, এটা বলে উনি চলে আসেন। তারপর হচ্ছে যে সোহেল তাজ, উনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, উনার কোনো ভূমিকা দেখি নাই। কিন্তু আমরা শুনেছি তিনি যারা খুনি তাদেরকে বাইরে পাঠানোর ব্যাপারে সুবিধা করে দিয়েছিলেন, এবং এটা আমাকে বলেছিলেন জেনারেল এরশাদ, যেটা এটা আমাদের কোর্টুমিনকের যে নামগুলো আমরা আনতে পারিনি আমাদের সীমাবদ্ধতার কারণে। হ্যাঁ, এবং জেনারেল এরশাদ আমাকে বলেছেন, আমি জানি কারা কারা এই প্লেনে করে খুনিদেরকে বাইরে পাঠানোর ব্যবস্থা করেছে। তারপরে জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, আলম আরা গিনি, এমপি রেজা, ওয়ারসেদ হোসেন বেলাল, হাসানুল হক নূর, রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, এরা রাজনৈতিক ব্যক্তি বলবো। এইখানে একটা ছিল মিলিটারি সিচুয়েশন, এনাদেরকে কেন এইখানে দায়িত্ব দেওয়া হলো নেগোসিয়েশন করা? তারা বিডিআরের সম্পর্কে কি জানে, আইন কানুন সম্পর্কে কি জানে? কেন কোনো সিনিয়র বা যারা বিডিআর সম্পর্কিত এরকম মিলিটারি অফিসারকে দায়িত্ব দেওয়া হলো না? সেটা আমার একটা বড় ধরনের প্রশ্ন থেকেই যাবে। তারপর হচ্ছে যে জেনারেল আজিজ, যিনি সেনাপ্রধান হয়েছেন, যিনি আমাদের সেনাবাহিনীর মানে যা কিছু গৌরব ছিল, ধুলায় লুণ্ঠিত করেছেন। 18 সালের ইলেকশনে তিনি বলেছেন শতাব্দীর শ্রেষ্ঠ ইলেকশন হয়েছে। তিনি আর্মির হেডকোয়ার্টারে তখন কর্মরত ছিলেন। তাকে পাওয়া গিয়েছে, দেখা গিয়েছে, এটা আমরা কনফার্ম করতে পারি না। অনেকেই আমাকে বলেছেন তাকে ঘটনা যখন ঘটে তিনি সিভিল ড্রেসে পিলখানার আশেপাশে ছিলেন। পরবর্তীতে ঘটনা থেমে যাওয়ার পরে তাকে দায়িত্ব দেওয়া হয় ওইখানকার একটা ব্যাটালিয়নে এবং পিলখানার সিকিউরিটি। কেন, আর কোনো অফিসার ছিল না? উনি আর্টিলারি অফিসার। আমি আর্টিলারি অফিসার বলে ইয়ে করছি না, আর্টিলারি অফিসার সেনাপ্রধান হয়েছে, কিন্তু এখানে ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ছিল, এই 46 ব্রিগেডের 9 ডিভিশন ছিল। সেইখান থেকে তাদেরকে এনে এখানে নিরাপত্তার দায়িত্ব দেওয়া যেতে পারে, এবং ওইখানেই থাকতে তিনি ফুল কর্নেলের প্রমোশন প্রাপ্ত হন এবং তাকে এখানে ঢাকা সেক্টরে নিয়োজিত হয়। আপনি আরেকটা জিনিস স্মরণ করে
কেয়ারটেকার গভর্নমেন্টের সময় ওনার যখন নাম আসে সেই প্রমোশন বোর্ডে আমি ছিলাম, তাকে আমরা প্রমোশন দেই নেই তার ভাইয়ের ওই সন্ত্রাসী কার্যকলাপের সম্পৃক্ততার কারণে। যে এরকম তো একটা অফিসারকে উপরে তোলা মানে একটা সন্ত্রাসী পরিবারকে উৎসাহিত করা।